আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও বরকতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনোই স্থিতিশীল ছিল না। হ্যাঁ, আমি বলছি আমার দেশের রাজনীতির কথা। দশকের পর দশক কেটে গেল, কিন্তু আমরা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলাম না, যেখানে ভিন্ন মত মানেই শত্রু না, যেখানে ন্যায় মানেই শুধুই নিজের দলের জাস্টিফাই করা কথা না, যেখানে মানুষ মানেই শুধু ভোটের পণ্য না, যেখানে ইনসাফই রাজনীতির সবথেকে বড় চাবিকাঠি, ন্যায় বিচারই রাজনীতির মূল ভাষা। বাংলাদেশের রাজনীতির একটি কঠিন বাস্তবতা যদি আপনাদের সামনে তুলে ধরি, এখানে মানুষ ভিন্ন মত হওয়ার কারণে হত্যা করতে, প্রতিশোধ পরায়ণ রাজনীতি করতে দ্বিধা করে না। আবার একই রাজনীতির কারণে জীবন দিতেও পিছপা হয় না। অর্থাৎ রাজনীতি শুধু জটিল একটা বিষয় না, এটা অনেক অমানবিক এবং মাঝে মধ্যেই আমরা পশুর মতো রাজনীতিক ব্যবস্থা সেটা দেখতে পাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা আসলে কেমন রাজনৈতিক সমাজ চাই? এই প্রশ্নের উত্তর পুরোপুরি নির্ভর করে আমরা সমাজে কেমন মানুষ তৈরি করছি তার উপরে। আমি যদি বলি, মোটামুটি ৩ টা বিষয় এটার সাথে জড়িত। আমরা রাজনৈতিকভাবে কতটা সক্রিয়, আমরা কেমন রাজনৈতিক ব্যবস্থা চাই এবং সেটা পেতে আমাদের কি করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা। রাজনৈতিক সক্রিয়তা মানে কোনো দলে যোগ দেওয়া না, কোনো দলের কর্মী বা নেতা হওয়া বোঝায় না। আপনি চাইলে নেতা হতে পারেন, কর্মী হতে পারেন, সদস্য হতে পারেন। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার রাজনৈতিক বিবেক থাকা। সত্যকে সত্য বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং সেই অন্যায়টা যদি নিজের দলের, নিজের মতের মানুষগুলোও করে, তার বিরুদ্ধেও কথা বলা। বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠনের দিকে একবার তাকান। নাম আলাদা, রং আলাদা, কিন্তু প্যাটার্ন এক। নিজের দলের কর্মীরা যখন ভুল করে, সেই ভুলকে তারা ছোট করে দেখায়, সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে এবং ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে। কথা ঘুরে আসে, হ্যাঁ ভুল হয়েছে, কিন্তু ওরা তো আরো খারাপ, আমরা তো অতটাও করি নাই, এটা তো অনেক আগের ঘটনা, এখন এগুলা বলে কি লাভ। এই কথাগুলো বছরের পর বছর ভাঙা ক্যাসেটের মতো চলতেছে। আর ঠিক এখানেই একজন মানুষের রাজনৈতিক সক্রিয়তা মারা যায়। কারণ যেখানে বিচার নাই, যেখানে ইনসাফ নাই, সেখানে রাজনীতি থাকে কিন্তু ন্যায় থাকে না। মানুষ হয়ে যায় পণ্য। আর মানুষকে কেনাবেচা করাই রাজনীতির মূল লক্ষ্য। আজকে আপনি একটা শিশুকে প্রশ্ন করেন তার রাজনৈতিকভাবে চিন্তাভাবনা কি? ক্লাস 6 এ বা 7 এ পড়ে এমন কোনো শিশু? সে যখন রাজনীতির কথা বলবে, সে একটা দলের দিকে টেনে কথা বলে। এটাই প্রমাণ করে আমাদের রাজনৈতিক শিক্ষা ভুল পথে চলছে। এই শিশুরা কোথায় থেকে ইতিহাস শিখেছে? তাদের বাবা-মা থেকে, বড় ভাই-বোন অথবা আশেপাশের মানুষ থেকে। কোনো ক্ষেত্রে বলতে পারেন বই পড়েছে বা সোশ্যাল মিডিয়ার বদৌলতে তারা অনেক কিছু জানতে পেরেছে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ সময় তাদের শেখানো হয় বায়াসড ইতিহাস। আসুন একটু ইতিহাস নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমাদের যখন ইতিহাস শেখানো হয়, তখন একটি নির্দিষ্ট দলের, আমি যে দলে বিশ্বাসী, সেই দলের দিকে টেনে ইতিহাসটাকে শেখানো হয়। নিজের দলের ভুলটা আলোচনায় নিয়ে আসা হয় না বা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু হওয়াটা উচিত ছিল এমন, আমার দলের ভুল এগুলো ছিল, অতীতে নির্বিচারে মানুষদেরকে এই দল, এই স্বৈরাচার যেমন আওয়ামী লীগ এইভাবে হত্যা করেছে এবং আমাদের অনেক সদস্যই তাদের মতো আচরণ করছে। শুধু অন্যকে দোষারোপ করলে কখনোই রাজনৈতিক সচেতন নাগরিক তৈরি হয় না, শুধু তৈরি হয় অন্ধ সমর্থক। আজ অনেকেই রাজনীতিকে বানিয়ে ফেলেছে একটা সিজনাল ব্যবসা। ক্ষমতা থাকলে বাজার, স্ট্যান্ড, কলকারখানা সব জায়গায় সিন্ডিকেট। মাঝে মাঝে শুনি ভিক্ষুকদেরও নাকি সিন্ডিকেট আছে এবং তারাও কোনো একটা বিশেষ দলের অনুসারী। ক্ষমতা গেলে নিজে পালায়, পরিবার ভোগে, সমাজ ক্ষতিগ্রস্ত হয়। এই চক্রটাই দশকের পর দশক ধরে আমরা দেখে আসছি। আপনি সব সময় প্রশ্ন করবেন, আজ আপনার নিজের দলের যে নেতাকর্মীরা আপনাকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে, সে কি সৎ? তার কাছে আপনার মা, বোন, স্ত্রী, আপনার কন্যা নিরাপদ? আপনার সন্তান তার সাথে থাকলে সে মাদকাসক্ত হবে না? আপনি কি এটা নিশ্চিতভাবে বলতে পারেন? আপনার সম্পদ তার কাছে যদি আমানত রাখেন, আপনি কি ঠকবেন না এই গ্যারান্টি দিতে পারবেন? এই প্রশ্নগুলো রাজনৈতিক না, এগুলো মানবিক। আরেকটা বড় সমস্যা হলো, এই যে যারা নেতা এবং এই নেতাদের সাথে থেকে সমর্থকরা বিভিন্ন রকম ভাবে সাহায্য সহযোগিতা নেয়, তারা নিজ এলাকায় দাপট দেখায়, কিন্তু অন্য এলাকায় গেলে তারা যখন ঠকে, ওইটাকেও রাজনৈতিক ভাবে তারা সমাধান করতে চায়। কিন্তু এই ন্যায় চাইতে হবে
রাষ্ট্রের কাছে। এটা তো কোনো রাজনৈতিক দলের দায়িত্ব না। কিন্তু আমরা এমনই এক সমাজ ব্যবস্থা বানিয়েছি যেখানে ন্যায় মানে ক্ষমতার কাছে আত্মসমর্পণ। সবচেয়ে কঠিন গুরুত্বপূর্ণ কথা হলো যদি আমার দল সৎ লোক দিয়ে ভরা থাকে তাহলে ১ম লড়াইটা নিজের দলের ভেতরেই করতে হবে। এটা আত্মশুদ্ধির লড়াই। সন্তানকে বলতে হবে, "বাবা তুমি অন্যায় করছো, তুমি থামো। তোমার দুর্নীতির অর্থ দিয়ে আমাকে তুমি ন্যায়ের বাণী শোনাতে এসো না।" কিন্তু এই দুর্নীতির টাকায় সুখ এলে বিবেক হারিয়ে যায়। সেই সন্তানরাও তার বাবার অপরাধকে আশ্রয় দেয়। তার ভাই অন্যায়কে আশ্রয় দেয়। ক্ষমতা দিয়ে অনেক কিছুই অর্জন করা যায়। কিন্তু কাল যখন ক্ষমতা থাকবে না তখন? সেদিন যে আপনি সম্মান নিয়ে বাঁচতে পারবেন এটা কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন? সম্মান আসে সততা থেকে, টাকা থেকে না, দল থেকে না, ক্ষমতা থেকে না। সম্মান আসে চরিত্র থেকে। আসুন আমরা বাংলাদেশী হই, নিজেকে রাজনৈতিকভাবে সক্রিয় করে ফেলি। দল নয়, দেশকে আগে রাখি। প্রশ্ন করি, আমি দেশকে কি দিতে পারি? একদিন আমরা থাকবো না, কিন্তু আমার সন্তান থাকবে, আমার দেশ থাকবে। চলুন সততার জীবন বেছে নেই, ইনসাফের বাংলাদেশ গড়ি। হাদি ভাইয়ের মতো যারা ইনসাফের লড়াইয়ে জীবন দিয়েছে তাদের জন্য নিজেকে সৎ হিসেবে গড়ে তুলি। হাদি ভাইয়ের মৃত্যু বৃথা যেতে দেব না। এটাই হোক আমাদের আগামীর রাজনীতির মূল লক্ষ্য। ধন্যবাদ।